আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের কিন্তু পহেলা মার্চ পরীক্ষা, অর্থাৎ যারা সায়েন্স ইউনিটে আছেন তাদের যে গ্রুপ সাবজেক্টগুলো যেমন খুবই গুরুত্বপূর্ণ, পাশাপাশি বাংলা ইংরেজিও কিন্তু ফেলে দেওয়ার জিনিস না। বাংলা এবং ইংরেজিকে অবহেলা করলে, কারণ বাংলায় ১০, ইংরেজিতে ১৫, টোটাল হচ্ছে ২৫ মার্ক এবং গ্রুপ সাবজেক্টগুলোতে হচ্ছে প্রায় বাকি অংশ বাকি মার্ক। তার মানে ওই সাবজেক্টগুলো যেমন এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে ইংরেজিতে ১৫ এর মধ্যে ৪ আর বাংলাতে ১০ এর মধ্যে ৩ যদি না পাও, এবং তাহলে তুমি কিন্তু ওখানে যদি আ সর্বোচ্চ নাম্বারও পাও তাহলে কিন্তু লাভ নেই। তার মানে এটাকে অবহেলার কোনো সুযোগ নেই। আজকে আমি কথা বলব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ইউনিটের যে আমাদের ইংরেজি অংশটা কোথায় থেকে পড়ব, কি পড়ব এবং কোনগুলো পড়া উচিত, এবং পাশাপাশি আমরা ২৩-২৪ সালের বিগত বছরের প্রশ্নগুলো সলভ করব এবং প্রত্যেকটা সলভে আমরা বলে দিব কোন, কোন টপিকগুলো পড়া উচিত এবং কোন টপিকগুলো বারবার রিপিট হয়, যেগুলো পড়লে এখানে পাস মার্ক তো ইজিলি তোলা সম্ভবই, পাশাপাশি চাইলে ১০-১২ প্লাস মার্ক তোলা সম্ভব। আমি প্রত্যেকটা জিনিস একদম ধরে, ধরে আইডেন্টিফাই করে পড়াবো এবং দেখাবো এবং প্রশ্নগুলো সলভ করাবো। একদম শেষ পর্যন্ত লেগে থাকো। ইনশাআল্লাহ দেখতে পারবে যে তোমার ইংরেজির আত্মবিশ্বাস, কনফিডেন্স চলে আসছে এবং তোমার মধ্যে চলে আসবে যে কয়েকদিন সময় আছে, এখানে পর্যাপ্ত পরিমাণ একটা ভীতি, এবং এই ফ্রি কনটেন্ট গুলোর মাধ্যমেই আমি টপিক ভিত্তিক প্রশ্ন প্র্যাকটিস সেইগুলো কিন্তু ক্লাস আপনাদেরকে নিয়মিত রেকর্ড আকারে দিব। সো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে একটি বিষয়, প্রশ্ন সলভ করার ক্ষেত্রে দুইটা বিষয় মনে রাখা জরুরি। এক হচ্ছে পুরো প্রশ্নটা পড়া এবং অপশনগুলো দেখা। এই দেখতে গেলে আমরা অপশনগুলো বাদ দেওয়া শিখবো এবং আমরা কিছু ইন্ডিকেটর, কিছু টেকনিক, কিছু কৌশলের মাধ্যমে আমরা এই প্রশ্নটা বের করব যে কোন টপিক থেকে এসেছে এবং কি রিলেটেড। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হিজ পেশেন্ট হু ইজ সাফারিং ফ্রম ডেঙ্গু টেক দিস মেডিসিন। এই নাম্বার আছে টেক ভার্বের বেস ফ্রম, তারপর টেক্স এর সাথে এস বা ইএস যুক্ত, তারপর নট টেক্স, তারপর আছে টুক মানে হচ্ছে ভি2। তো এখন আমি যদি আপনাকে দেখাই, এই বাক্যে দেখেন সাজেস্টেড আছে। এই সাজেস্টেড, প্রপোজড, অ্যাডভাইসড এই শব্দগুলো হচ্ছে সাবজেক্টিভ ওয়ার্ড। এই সাবজেক্টিভ ওয়ার্ড এর পরে যদি দ্যাট ক্লজ থাকে, আর দ্যাট ক্লজ থাকলে আপনি বুঝতে পারবেন এরপরে যেই সাবজেক্ট থাকুক না কেন এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে ভার্বের বেস ফর্ম কোনটা? ভার্বের বেস ফর্ম হচ্ছে কি? ভার্বের বেস ফর্ম আমরা দেখতে পাচ্ছেন এখানে অ্যান্সারটা হবে কি, আর বাকি অ্যান্সার গুলো কিন্তু হবে না। তাহলে আমি বুঝতে পারলাম যে আমি ইন্ডিকেটর যদি ধরতে পারি, আমি যদি প্রশ্নটা ধরতে পারি তাহলে কিন্তু অ্যান্সার করা যায়। আর আমরা বিগত বছরের প্রশ্ন যদি অ্যানালাইসিস করি, সাজেস্টেড বা এই সাবজেক্টিভ থেকে একটা প্রশ্ন মাস্ট থাকবে, একটা প্রশ্ন মাস্ট থাকবে। ওকে, এরপর আমরা সেকেন্ড আরেকটা প্রশ্ন যদি একটু খেয়াল করি, তাহলে আমরা এটা একটা মাস্ট পাবো বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস। এছাড়াও আমি কিন্তু আপনাকে বিগত বছরের কোন টপিকগুলো কমন টপিক এবং প্রত্যেক বছর ওই টপিকগুলো থেকে আসে, ওই টপিকগুলো কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন যে আপনার কিভাবে অন্তত আপনি চাইলে এখানে কিন্তু আপনার পাস মার্ক 4, এখানে কিন্তু 4 ইজিলি তোলা সম্ভব। এছাড়াও টার্গেটই থাকতে হবে 10 প্লাস, 10 থেকে 12 প্লাস, কারণ 2, 3টা 4টা একটু কঠিন থাকবে, বাকিগুলো কিন্তু তোলা সহজ হবে। এরপর আমরা যদি একটু খেয়াল করি, that's the year 2009 and 2014 was a student of the Dhaka University of Chittagong। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে দেখেন 2009 এবং 2014 সালের মধ্যে আমি কি ছিলাম? আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র ছিলাম। তো এখন প্রশ্ন মনোযোগ দিয়ে একটু খেয়াল করেন, 2009 এবং 2014 একটা জিনিস মাথায় রাখবেন, যখন দুইটা জিনিসের মধ্যে বোঝাবে তখন বলবে বিটুইন, আর যখন দুইয়ের অধিক বোঝাবে তখন কিন্তু এমন। তাহলে এখানে আসি কি, ফ্রম মানে থেকে হবে না, সিন্স মানে থেকে বা যেহেতু হবে না, বিটুইন, বিটুইন দুইয়ের মধ্যে। ওকে, বোধ মানে উভয়, উভয় কিন্তু বিষয়টা এখানে দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন বসে, দুইয়ের অধিক বোঝালে এমন বসে। তার মানে প্রিপোজিশন থেকে একটা টপিক, এটা কিন্তু প্রিপোজিশন থেকে এসে, প্রিপোজিশন থেকে একটা মাস থাকবে। তাহলে আমরা কি বললাম? সাবজেক্টিভ ওয়ার্ড, প্রিপোজিশন, এই দুটো টপিক ভালো করে দেখবেন। এরপর আমরা যদি একটু খেয়াল করি, গ্লোবাল ওয়ার্মিং বাই এমিশন অফ গ্রিন হাউস গ্যাস। এখানে একটু ভালো করে খেয়াল করেন যে গ্লোবাল ওয়ার্মিং, যে বৈশ্বিক উষ্ণায়ন কিসের কারণে ঘটে? আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রিন হাউস গ্যাস, বলছে গ্রিন হাউস গ্যাস নির্গমনের ফলে বা নির্গত হওয়ার কারণে আমরা কি হয়? বৈশ্বিক উষ্ণায়ন হয়। এখানে মজার বিষয় হচ্ছে, এখানে দেখেন গ্লোবাল ওয়ার্মিং, এখানে হচ্ছে সাবজেক্ট। এই যে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন, সে কি নিজে নিজে হয় না, এটা কোনো কিছুর কারণে হয়, গ্রিন হাউস গ্যাসের কারণে হয়, আরো অন্যান্য কোনো কারণে হয়। তার মানে সাবজেক্ট যদি নিজে নিজে কাজ না করে তাহলে সাবজেক্টটা হয় কি? সাবজেক্ট হয় প্যাসিভ। অর্থাৎ অ্যাক্টিভ হচ্ছে নিজে নিজে কাজ করবে, আর প্যাসিভ মানে হচ্ছে নিজে নিজে কাজ না করে
অন্যকে দিয়ে করিয়েবে বা অন্যর কারণে হবে, এরকমটা হচ্ছে প্যাসিভ। এটা কিন্তু আমরা বলতে পারি ভয়েস টপিক থেকে এসে। তাহলে আমরা একটু খেয়াল করবো এখানে কি কি আছে। দেখেন হ্যাজ কষ্ট হবে না, কষ্ট হবে না, কারণ আমরা প্যাসিভে জানি সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস V3। তাহলে এখানে আমরা কোথায় কোথায় দেখতে পাচ্ছি সি এবং ডি নাম্বার অলরেডি বাদ, তো এ নাম্বার অথবা বি নাম্বার থেকে आंसर আসতে পারে। তাহলে এখানে দেখেন ইজ অকার্ড, হ্যাঁ অকার্ড মানে ঘটা, ইজ কস্ট, কস্ট মানে হচ্ছে কারণে। তাহলে অর্থের কারণে আমরা বলতে পারি কি ইজ কস্ট, ইজ কস্ট। তাহলে আমরা বলতে পারি গ্লোবাল ওয়ার্মিং ইজ কস্ট বাই এমিশন অফ গ্রিনহাউস গ্যাস। 4 নম্বরে আসেন। তাহলে আমরা কিলাম ভয়েস, সাবজেক্টিভ ওয়ার্ড এবং প্রিপজিশন, এই তিনটা টপিক থেকে প্রত্যেক বছরে এসেছে। সো এবছরও পরীক্ষার্থীদের কিন্তু আসবে। তার মানে আপনি কিন্তু চাইলেও পাস মার্ক ইজিলি, আমি জাস্ট কমন কয়েকটা টপিক বলবো, পাস মার্কটা ইজিলি তুলতে পারবেন এবং আপনার লক্ষ্যই থাকবে যে এখানে একটা ভালো মার্ক ক্যারি করা যায় কিভাবে, কোন ভাবে এবং কোন জিনিসগুলো দেখা যায়। আমি প্রত্যেকটাই কিন্তু ভিডিওর শেষে বলে দিব কোন কোন টপিকগুলো এবং কি করতে হবে এবং কি করণীয়, সেটাও কিন্তু আমি ভিডিওর শেষে দেখে বলে দিব। এরপর দেখেন রানা গেভ আপ ফুটবল হোয়েন হি বিকেম ইনজুরড। এখন প্রশ্ন হচ্ছে এখানে কি আছে, গেভ আপ। মনে রাখবেন গেভ আপ ইউ মাইট লুক ফরওয়ার্ড টু উইথ আ ভিউ টু প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে আমরা কি বললাম, সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, লুক ফরওয়ার্ড টু উইথ আ ভিউ টু, ও তারপর হচ্ছে গেট ইউজ টু, বলছে বি ইউজ টু, গেট ইউজ টু, ঠিক আছে, উড ইউ মাইন্ড, এই শব্দগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসে। আমরা বিগত বছরের প্রশ্ন দেখলে এই টপিক থেকেও বারবার প্রশ্ন আছে রিপিট, হয়তো বা গেভ আপ আসে নাই, ওখানে উইথ আ ভিউ টু দিয়েছে অথবা লুক ফরওয়ার্ড টু দিয়েছে, এগুলো একটু অল্টারনেটিভ করে দিয়েছে। তো গেভ আপের পর কি হবে, জিরান্ড হবে ভার্বের সাথে আইএনজি, যেমন প্লে হবে না কারণ প্লে ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, এটা হতে পারে। তারপরে টু প্লে, এটা একটা ইনফিনিটিভ, প্লেড এটা একটা V2, তাহলে आंसर কি হবে, आंसर হবে বি নাম্বার অর্থাৎ প্লেইং। রানা গেভ আপ প্লেইং। মনে রাখবেন কি যে সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, গেভ আপ, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, বি ইউজ টু, গেট ইউজ টু, হ্যাঁ, উড ইউ মাইন্ড, এদের পরে কি বসে, এদের পরে ভার্বের সাথে আইএনজি বসে। তবে একটা মাত্র প্রিপজিশন, সেটা হচ্ছে টু। এই টু এর পরে কি বসে, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। অনলি টু, কেবল টু যদি থাকে তাহলে ভার্বের বেস ফর্ম বসবে। কিন্তু উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, এই উইথ আ ভিউ এটা কিন্তু আলাদা করার অপশন নয়, উইথ আ ভিউ টু হচ্ছে একসাথে, এই জন্য এটাকে এগুলোকে বলা হয় ফ্রেজ। এদের পরে কিন্তু আইএনজি, কিন্তু শুধু টু থাকলে এদের পরে ভার্বের বেস ফর্ম। পরে যদি দেখা যায় দ্য ক্যান্ডলস হ্যাভ বিন ব্লোয়িং বাই উইন্ড, the candles have been blowing by the wind। এখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে একটু ভালো মতো বুঝতে পারবো যে the candles have been blown, একটা জিনিস মাথায় রাখবো যে blow out, blow out, blow out মানে হচ্ছে বলছি নিভে যাওয়া, এটা একটা ফ্রেজাল ওয়ার্ড, হ্যাঁ, বা ফ্রেজাল ভার্ব বলতে পারি। blow out, blow out মানে কি নিভে যাওয়া। তাহলে বলছে the candles have been blown dash by the wind, তাহলে কি হবে, blow out। आंसर কি হবে, ব্লো আউট। আমরা বুঝতে পারতেছি ব্লো আউট একটা ফ্রেজাল ওয়ার্ড থেকে একটা প্রশ্ন মাস্ট থাকবে, অর্থাৎ এই টপিকটাও গুরুত্বপূর্ণ। আমরা বিগত বছরের প্রশ্ন যদি অ্যানালাইসিস করি আমরা কিন্তু দেখি যে বারে বারে রিপিট হয়েছে, হয়তোবা সেম শব্দ না কিন্তু অন্যান্য কিন্তু রিপিট হয়েছে। এরপর আমরা আসি, ইফ আই হ্যাড নট স্টাডিড হার্ড আই ড্যাশ দ্য অ্যাডমিশন টেস্ট। এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে এই প্রশ্নটা এত গুরুত্বপূর্ণ। আবার বলছি এই প্রশ্নটা এত গুরুত্বপূর্ণ, আপনি এখান থেকে 1 মার্ক নিশ্চিত পাবেন। আবার বলছি এখান থেকে কি পাবেন, 1 মার্ক নিশ্চিত। কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসবে, এটা মাস্ট থাকেন। তার মানে এখান থেকে আপনি 1 মার্ক নিশ্চিত পাবেন। আর এটা একদম ইজি, আমি একদম সহজ করে বোঝাই দিচ্ছি, একটু মন দিয়ে খেয়াল করেন। যদি দেখা যায় যে ইফ কন্ডিশনাল আছে, ইফ এর পরে হ্যাড প্লাস V3, যে হ্যাড স্টাডিড হ্যাড প্লাস V3 থাকে, তাহলে পরে বলবে would have might have প্লাস V3, would have could have might have, তবে অলমোস্ট would have ই থাকে। তাহলে আমরা বুঝতে পারতেছি had প্লাস V3, এরপরে কি থাকবে, would have প্লাস V3। তাহলে বলছে if I, তাহলে आंसर কোথা থেকে পাচ্ছি, would not pass, এই নাম্বার হবে না, মানে বি নাম্বারটা হতে পারে would not have failed, ডি নাম্বারটা হতে পারে would not have passed, অর্থাৎ বি অথবা ডি। এই যে could not pass, এই যে এ এবং সি অলরেডি বাদ। তাহলে আরো সহজ ভাবে একটু বলি, তাহলে এখন কোনটা आंसर নেব, একটু অর্থের দিকে যাই। ইফ আই হ্যাড নট স্টাডিড হার্ড, বলছে যদি আমি মনোযোগ সহকারে পড়াশোনা না করতাম, যদি আমি কঠোর পরিশ্রম না করতাম, তাহলে আমি কি করতে পারতাম না, যে অ্যাডমিশন অর্থাৎ ভর্তি পরীক্ষায় আমি কি হতে পারতাম না, যে আমি পাস করতে পারতাম না। তার মানে সে মনোযোগ সহকারে পড়াশোনা করছে, এই জন্য সে কি পাস করেছে। কিন্তু এরকম যদি আসে would not have failed, বলছে যদি আমি
মনোযোগ সহকারে পড়াশোনা না করতাম তাহলে আমি ফেল করতে পারতাম না। এটা কি কথার সাথে সামঞ্জস্য হয়? কথার সাথে মেলে না। এই জন্য বি হবে না, would not have passed। কি হবে? would not have passed। তাহলে আমরা কি বুঝতেছি? একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, কন্ডিশনাল থেকে আসবে। জাস্ট আমি একটু বলি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। যদি প্রেজেন্ট থাকে, এই যে had not studied, এখানে যদি প্রেজেন্ট থাকে, প্রেজেন্ট মানে V1, শুধু স্টাডি যদি থাকতো তারপরে কি বসতো? would will may can, বেশিরভাগ ক্ষেত্রে উইলই বলবে, উইল মে ক্যান এদের পরে ভার্বের বেস ফর্ম, উইল মে ক্যান এদের পরে কি হবে? ভার্বের বেস ফর্ম। যদি পাস থাকতো, যেমন শুধু স্টাডি থাকতো B2, অ্যান্সার কি হইতো? অ্যান্সার হইতো যে could might প্লাস ভার্বের বেস ফর্ম। আর এই যে থার্ড কন্ডিশনাল যে হ্যাড প্লাস V3 থাকলে কি হয় সেটা তো বললামই। এই জাস্ট এই কন্ডিশনাল সেন্টেন্স এতটুকু মনে রাখলেই আমি আপনাকে বলছি কন্ডিশনাল থেকে 1 মার্ক আপনি নিশ্চিত করতে পারবেন। এরপর আসি, ঢাকা হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য সিটিজ ইন এশিয়া। এখন এই জায়গাটা একটু মজার প্রশ্ন হচ্ছে, দা এবং আমরা জানি ডিগ্রি, হ্যাঁ ডিগ্রি হচ্ছে 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তার মধ্যে এই সুপারলেটিভ, এটাও যদি আমরা বেশ কিছু বিগত বছরের প্রশ্ন, এই প্রশ্ন হয়তো বা এটা আসেনি, বাট এই অনুরূপ ভাবে এইভাবে আসে। জাস্ট আমি একটা ফর্মুলা বলি, একটু মনোযোগ দিয়ে একটু খেয়াল করেন, জাস্ট একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন এই ক্ষেত্রে মাথায় রাখবেন, যদি এরকম দেখতে পারেন, কি দেখতে পারেন যে অন অফ দা অথবা দা দুইটা ওয়ার্ড থাকলে সুপারলেটিভ, অন অফ দা অথবা দা থাকলে এটা কি? সুপারলেটিভ। এদের পরে আমরা সুপারলেটিভ কে করব ইএসটি অথবা মোস্ট। এখন অন অফ দার পরে দেখেন বিজি পজিটিভ, মোস্ট বিজিয়েস্ট হয় না, মোর বিজি হয় না, অনলি হবে বিজিয়েস্ট। কারণ মনে রাখবেন, যদি এক সিলেবল হয়, যেমন আমরা বলতে পারি টল, এই টল একবার বলা যায়, এটার সাথে ইউএসটি করব টলেস্ট। এরপর আমরা যদি বলি টলেস্ট, এটা একটা গেল। আবার যদি বলি ওয়াইজ এসটি যুক্ত করবেন ওয়াইজেস্ট, অল ওয়াইজেস্ট, এটা হলো এক সিলেবল। হ্যাঁ, এক সিলেবল হলে কি হয়? ইএসটি যুক্ত হয়। যদি এরকম দেখতে পারেন যে আমরা বলতে পারি বিউটিফুল, বিউটিফুল। এখন এই যে বিউটিফুল সিলেবল হলে কি হয়? সিলেবল হলে হয় মোর বিউটিফুল। কি হবে? মোর বিউটিফুল, মোর ইম্পর্টেন্ট, মোর ইন্ডাস্ট্রিয়াস। তাহলে এটা জাস্ট মনে রাখবো, দা অথবা ওয়ান অফ দি থাকলে এক সিলেবল হলে ইএসটি, আর বলছি একের অধিক হলে মোস্ট। সুপারলেটিভে কি হবে? মোস্ট বিউটিফুল। সুপারলেটিভে কি হবে? মোস্ট বিউটিফুল। এটা হচ্ছে বিষয়। কিন্তু কম্পারেটিভে হবে কি? ইয়ার অথবা মোর। কম্পারেটিভ হবে ইয়ার অথবা মোর। যেমন আমরা বলতে পারি টলার, আমরা বলতে পারি ওয়াইজার, আবার বলতে পারি মোর বিউটিফুল, মোর ইন্ডাস্ট্রিয়াস, মোর ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে কম্পারেটিভের ক্ষেত্রে। আর সুপারলেটিভের ক্ষেত্রে ইএসটি অথবা মোস্ট যুক্ত করব। এটার থেকে খুব গুরুত্বপূর্ণ, বিগত বছরে বারবার রিপিট এসেছে। The candidate was nervous to speak. এটা যদি বলি 2-3টা বছরে আমি দেখলাম প্রায় এসেছে। এখানে দেখেন the candidate was nervous to speak, এখানে কি আছে একটু ভালো করে মনোযোগ দাও। যে এখানে আছে দেখো নার্ভাস আছে, তারপর আছে টু আছে। এই নার্ভাস হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে টু। একটা জিনিস ভালো করে মনে রাখবো, টু অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, তারপর টু, টু. অর্থাৎ এই যে এটা একটা প্যাটার্ন, এটা একটা গ্রামারের প্যাটার্ন, এটা জাস্ট মনে রাখলেই হবে। এবং এটা থেকে কিন্তু এসেছে বিগত বছরে। তাহলে দা ক্যান্ডিডেট ওয়াজ টু নার্ভাস টু স্পিক, এটা কিন্তু আমরা বলতে পারি, এটা আমরা এভাবে কিন্তু আমাদের প্রশ্ন খুব ইজিলি সলভ করতে পারি। 8 নাম্বার দেখি, দা ক্যান্ডিডেট, আচ্ছা 8 তো দেখালাম। 9 নাম্বার, it was evident that damage was very serious, the underlined word can replaced by, replaced means এখানে বোঝানো হয়েছে এটার এই শব্দের পরিবর্তে আরেকটা শব্দ বসানো যায় সেম অর্থ। যেমন এভিডেন্ট মানে হচ্ছে ইট ওয়াজ এভিডেন্ট, এটা স্পষ্ট যে, তাহলে এই যে স্পষ্ট, এটা স্পষ্ট, তাহলে আনসার্টেইন অনিশ্চিত হবে না, ভিজিবল অদৃশ্য হবে না, ক্লিয়ার লুকানো হবে না, অবভিয়াস মানে কি? স্পষ্ট। তাহলে এটা জাস্ট সিনোনিম, ওই যে সিনোনিম অ্যান্টোনিম বা ভোকাবুলারি থেকে এই প্রশ্নটা এসেছে। এরপর আমরা যদি বলি, in response to your advertisement dash in the Daily Star, I would like to apply for one of the position, এটা একদমই অর্থের সাথে রিলেটেড, অর্থাৎ আমরা অনেক সময় টেন্সও বলতে পারি, অনেক সময় আমরা ভোকাবুলারি হিসেবে ধরতে পারি। যে ইন রেসপন্স টু ইয়ার অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য ডেইলি স্টার, বলছে ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত তোর অ্যাডভার্টাইজমেন্ট, বলছে আপনার
পত্রিকায় বা আপনার বিজ্ঞাপনে এর প্রতিক্রিয়ায় আই উড লাইক টু অ্যাপ্লাই, আমি কি করলাম যে আমি একটা পদের জন্য কি করলাম, অ্যাপ্লাই করলাম। ইন দ্য ডেইলি স্টার, আপনার পত্রিকা বলছে আপনার ডেইলি স্টারের পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে। এখন প্রশ্ন হচ্ছে ডেইলি স্টার আগে প্রকাশিত হয়েছে তারপরে তো অ্যাপ্লাই করছে, তার মানে অতীতকাল। অতীতকাল বোঝালে কি হয়, বি টু, পাস্ট হবে, হবে পাবলিশড। এখানে ওয়াজ পাবলিশড হবে না, হুইজ পাবলিশড হবে না, শুধু পাবলিশ হবে না, অতীতকাল বোঝালে পাবলিশড। এটা সম্পূর্ণ অর্থের উপর ডিপেন্ড করে। এই প্রশ্নটা যারা মোটামুটি অর্থগতভাবে একটু বেসিক ভালো তারা অ্যান্সার করতে পারবে, আর না হলেও কোনো প্রবলেম নাই, দুই একটা প্র্যাকটিস করলে এমনি অটোমেটিক ব্রেনে চলে আসবে। তারপর স্পেলিং থেকে একটা প্রশ্ন মাস্ট থাকবে, হুইজ ওয়ার্ড ইজ ইনকারেক্টলি স্পেলড, কোন শব্দটি ভুল, হেডেক, হ্যাঁ, তারপর মাইজার, রিকমেন্ড, এই তিনটা শব্দই ঠিক, শুধুমাত্র এই যে এখানে এ দেখ ই আছে, এটা ভুল। হ্যাঁ, রেস্টুরেন্ট, জাস্ট ই এর পরিবর্তে এ, এর পরিবর্তে এ দিয়ে দিলেই অরটা ঠিক। তারপর আমরা যদি দেখি দ্য ডাইরেক্টর সেড দ্যাট, দ্য ডাইরেক্টর সেড দ্যাট হি, এখন প্রশ্ন হচ্ছে এটা কিন্তু ন্যারেশন থেকে এসেছে, ন্যারেশনে মাথায় রাখবো কি, মাথায় রাখবো যে ডিরেক্ট ইনডিরেক্ট। তো এখন প্রশ্ন হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড শব্দে কি আছে, ফর আছে। যদি শব্দে ফর থাকে তাহলে একটা জিনিস বুঝতে হবে যে ওইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসবে। আবার বলছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে আসবে ফর বা সিন্স থাকলে, সেই ক্ষেত্রে মাথায় রাখা দরকার বলছে দ্য ডিরেক্টর সেইড দ্যাট। এখন এই জায়গাটায় মনোযোগ বিষয় হচ্ছে আমরা জানি যেটা ইনডিরেক্টে আছে, ইনডিরেক্টে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হ্যাভ হ্যাজ প্লাস ভিটি, ওইটা জাস্ট পাস্ট করে দিতে হবে, এটা হবে হ্যাড প্লাস ভিটি। আমরা জানি প্রেজেন্ট থাকলে পাস্ট হয়, এটা মূলত হচ্ছে কি ন্যারেশন, ডিরেক্ট ইনডিরেক্ট, ইনডিরেক্ট করতে বলা হয়েছে, এজন্য কি হবে হ্যাড নোন মি ফর এ ডেকে, তাহলে आंसर কি হবে, आंसर হচ্ছে সি নাম্বার। নিউ হবে না, এটা ভি টু, হ্যাজ নন প্রেজেন্ট হবে না, হ্যাজ টু না, এটা তো হয়ই না। তারপর 12 আই নিড সাম বুকস, এটা তো একদমই ইজি। নিড এখানকার হচ্ছে কি, এখানকার হচ্ছে মেইনলি এখানে ভার্ব হিসেবে কাউন্ট হচ্ছে, ভার্ব যেহেতু প্রেজেন্ট, প্রেজেন্ট থাকলে কি হবে ডোন্ট আই। আমরা একটা জিনিস মাথায় রাখবো যে কোয়েশ্চেন করার সময় কি করার সময়, ট্যাক্টেশন করার সময় পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ। এরপর আমরা যদি দেখি বলছে ক্লাইমেটোলজিস্ট আর অফ দ্য ভিউ দ্যাট অফরেস্টেশন ক্যান প্রোটেক্ট আস, বলছে জলবায়ুদের মতে বলছে দ্যাট অফরেস্টেশন ক্যান প্রোটেক্ট আস। এখানে কি বলছে, এখানে বলেছে যে জলবায়ুদের মতে আমাদের যে বন, হ্যাঁ, বনায়ন আমাদের কি করতে পারে, রক্ষা করতে পারে কি থেকে, ফ্রম বিং ডিস্ট্রয়েড, হ্যাঁ, ধ্বংস হতে রক্ষা করতে পারে, ধ্বংস থেকে রক্ষা করতে পারে। বিং এর পরে ভিতরি বসে, আর এখানে থেকে বললে আমরা ফ্রম প্রিপোজিশন নেই, থেকে বলে কি নেই, ফ্রম প্রিপোজিশন নেই, এই জন্য এখানে ফ্রম ডিস্ট্রয়েড হবে না, ফ্রম হ্যাভিং ডিস্ট্রয়েড হবে না, ফর হবে না, তাহলে आंसर হচ্ছে ডি নাম্বার। নাইদার মিলি নর লিলি, এখানে খুব চমৎকার একটা জায়গা এবং চমৎকার বিষয়, এখানে এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এসেছে। এখানে আমরা যদি একটু খেয়াল করি নাইদার ডট ডট নর, আইদার ডট ডট অর, এই যে অর নর, এই অর নরের পরে যে সাবজেক্ট সেটা হচ্ছে কি লিলি, নরের পরে সাবজেক্ট কে লিলি, তাহলে বুঝতে হবে এই লিলির পরে কি বলবে, ভার্ব বলবে। লিলি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর হবে না কারণ এই আর তো হওয়ার সুযোগ নেই, হ্যাভ হবে না কারণ এ এবং সি অলরেডি বাদ, ইজ অথবা হ্যাজ। এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাজ এর পরে ভিতরি বসে, আর যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে আমরা आंसर কি বলবো, आंसर হচ্ছে ইজ। বলছে নাইদার মিলি নর লিলি, এই যে আইদার আর নাইদার নরের পরে যে সাবজেক্ট আছে সাবজেক্ট অনুযায়ী কি করে বসাইতে হবে, ভার্ব বসাইতে হবে। এই হচ্ছে আমরা 15টা প্রশ্ন দেখতে পেলাম, যে 15টা প্রশ্নের মধ্যে আমি বিগত বছরের প্রশ্ন কয়েকটি অ্যানালাইসিস করলে যে যাহা দেখতে পাই তাহা হলো যে সিনোনিম অ্যান্টোনিম থেকে একটা মাস্ট থাকবে, রাইট ফর্ম ভার্ব থেকে থাকবে। এরপর আমরা যদি দেখি ইডিয়ম এন্ড ফ্রেজ, ভয়েস চেঞ্জ, সেন্টেন্স কারেকশন, তারপর আমরা দেখব আর্টিকেলস, তারপর আমরা দেখব প্রিপোজিশন, কমপ্লিটিং সেন্টেন্স, তারপর আমরা দেখতে পাচ্ছি ন্যারেশন, তারপর আমরা দেখতে পাচ্ছি ট্যাগ কোয়েশ্চেন। হ্যাঁ, আমরা এখানে একটা দেখি, এটা হচ্ছে কি ট্যাগ কোয়েশ্চেন। এখন একটু ভালো করে খেয়াল করুন, মনোযোগ দিবেন, এটা টপিক পড়বেন, একটু আমি বলি মুখ দিয়ে শোনেন। এক পড়বেন কন্ডিশনাল সেন্টেন্স থেকে মাস্ট একটা পাবেন, ভয়েস চেঞ্জ থেকে পাবেন, ন্যারেশন থেকে পাবেন, ট্যাগ কোয়েশ্চেন থেকে পাবেন, আর্টিকেল থেকে পাবেন, আর্টিকেলটা আমরা মাঝে মধ্যে মাঝে মধ্যে পাই না, প্রিপোজিশন থেকে পাবেন, কমপ্লিটিং সেন্টেন্স থেকে পাবেন, ভয়েস চেঞ্জ থেকে পাবেন। হ্যাঁ, এই 6টা, আবার বলছি এই 6টা গ্রামার থেকে আপনি মাস্ট পাবেন। এরপর আমি যদি বলি রাইট ফর্ম ভার্ব আছে, এটাও একটা গ্রামার, এখান থেকে একটা মাস্ট পাবেন। আরেকটা হচ্ছে ভোকাবুলারির ক্ষেত্রে সিনোনিম অ্যান্টোনিম, ইডিয়ম এন্ড ফ্রেজ, আর একটা হচ্ছে ফ্রেজাল ওয়ার্ড। হ্যাঁ, আমরা বলি সিনোনিম অ্যান্টোনিম, ইডিয়ম এন্ড ফ্রেজ, আরেকটা হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজ। হ্যাঁ, সরি ইডিয়মস এন্ড ফ্রেজ তো দিলাম, আরেকটা হচ্ছে ফ্রেজাল ভার্ব।
এই কয়েকটা টপিক থেকে মাস্ট প্রশ্ন থাকবে এবং এখান থেকে যদি একটু পড়া যায় আমি ধারাবাহিকভাবে ভিডিও দিব, এভাবে প্রতিদিন একটা করে ভিডিও, অর্থাৎ পরীক্ষার আগ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমাদের সাথে থাকলে দেখতে পারবা যে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জিনিস খুব সহজে খুব ইজিলি সলভ করতে পারতেছো। সো আমি একটা জিনিসই বলবো, যারা আছে যে কয়েকদিন সময় আছে, 5 মার্ক তো মাস্ট তুলতে হবে। 5 মার্কের জন্য জাস্ট বেশি না, কন্ডিশনাল সেন্টেন্স, তারপর স্ট্যাক কোয়েশ্চেন, ভয়েস, রাইট ফর্ম ভার্ব, এই 4টা থেকে 4টা মাস্ট পাওয়া যাবে। আর প্রিপোজিশন, এই 5টা টপিকতে মাস্ট একটা পাওয়া যাবে, আর বাকিগুলো এমনি অনায়াসে পাওয়া যাবে। কিন্তু জাস্ট বিগত বছরের প্রশ্নগুলো সেভ করলেই একদম কনফিডেন্স 100% চলে যাবে এবং পরীক্ষায় এই রিলেটেড অর্থাৎ বিগত বছর রিলেটেড প্রশ্ন আসবে। সো এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর যারা পাস নিয়ে খুবই চিন্তিত তারা এই কয়েকটা টপিক দেখতে হবে। আর আদারওয়াইজ আজকে যে কয়েকটা টপিক বললাম 7 থেকে 8টা টপিক যদি পড়া যায়, এই 8টা টপিকে ইনশাআল্লাহ আমি বলতে পারি যে ইনশাআল্লাহ পাস হয়ে যাবে। সো এরকম যদি নিয়মিত ভিডিও পেতে চাই অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করা, কমেন্ট করা এবং পরিচিতকে শেয়ার এবং মেনশন দিয়ে জানিয়ে দাও, যাতে আমরা প্রত্যেকে জানলে আমরা নেক্সট আপনাদের আগ্রহ দেখলে নেক্সট আমরা এভাবে প্রশ্ন সলভ করব এবং টপিক ভিত্তিক কয়েকটা আমরা ক্লাস নিব ইনশাআল্লাহ, এবং সেগুলো আমি রেকর্ড হিসেবে আপলোড করে দেব। সো দ্রুত যারা আসি, যারা চাই যে না আমরা ইংরেজিতে 5 মার্ক করতে চাই, ইংলিশে 10+ মার্ক তুলতে চাই, এই ফ্রি সময়ে ফ্রি কন্টেন্টে আমরা কিন্তু ইনশাআল্লাহ করতে পারবো। সো আর কোনো দেরি কেন, দ্রুত শেয়ার করে মেনশন দিয়ে জানিয়ে দাও। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ক্লাসে। চোখ রাখুন আমাদের এই পেজে।